ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কেউ নেই। তার আগে অবৈধ লাইন দিয়ে কাজ চলতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আলোচনা করব ভূমিকম্পর ঝুঁকি কতটা প্রস্তুত দেশ। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে এসে স্টুডিওতে কিছুক্ষণের মধ্যেই হয়তো যুক্ত হবেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স। তিনি আসার সাথে সাথেই তাকে আমরা যুক্ত করে নিব। তার আগে আমি ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার কাছেই সরাসরি একটু আসি। তা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এই যে ভূমিকম্প হঠাৎ করেই খুব সম্ভবত স্মরণাতীতকালের আপনার কাছ থেকেই শুনবো যে সবচেয়ে বেশি মাত্রার হয়তো ঢাকায় ভূমিকম্প, কিংবা অনেকের হয়তো তার লাইফ টাইমেও এরকম ভূমিকম্পের অবস্থা দেখেনি। তো সেখানটায় একটু আসি। সেটি হচ্ছে যে আসলে নানাবিধ কথা হচ্ছে এই ভূমিকম্প নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে। তার উপর বেশ কিছু দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেটিও বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে কিন্তু আতঙ্কগ্রস্ত আর একটু বেশি হয়ে পড়েছে। তো আসলে কতটা ঝুঁকিতে আমাদের দেশ, একটু যদি বলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাই টিভি যারা দর্শক আছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আপনি সঠিক বলেছেন যে আমরা আমাদের জীবদ্দশায় এই মাত্রার ভূমিকম্পের যে কম্পনটা অনুভব করিনি। অনেক সময় আমরা শুনেছি যে 7 মাত্রার ভূমিকম্প আমাদের থেকে 300-400 কিলোমিটার দূরে হয়েছে, কিন্তু এই ভূমিকম্পের বিশেষত্ব হচ্ছে এটা 5.7 মাত্রা, কিন্তু তার এপিসেন্টার ঢাকার খুবই কাছে, হ্যাঁ, 20 কিলোমিটার আশেপাশে যদি ধরি, তাহলে এত কাছে হওয়ার কারণে কিন্তু আমরা পুরো ঢাকা শহরই পুরোটাতেই এবং ঢাকার আশেপাশে গাজীপুর আর নরসিংদীতে যেহেতু এপিসেন্টার ছিল, সেখানে তীব্র মাত্রার ভূমিকম্প অনুভব করেছেন এবং অধিকাংশ মানুষই মনে করেছে যে হয়তো তার ভবনটা কলাপস করবে, যেহেতু আমাদের এই ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা নাই। এবং তার সূত্র ধরেই কিন্তু আরও কয়েকটা ভূমিকম্প হলো, যেটাকে আমরা ধারণা করছি সেটা হচ্ছে ভূমিকম্পের পরে যে আফটার শকগুলো হয় সেটা। এবং এই কারণে কিন্তু মানুষজনের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্কের একটা বহিঃপ্রকাশ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে, আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় ক্লাস বন্ধ আছে, অনেক স্কুল বন্ধ করবে কিনা চিন্তা করছে। আবার অনেকে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেকে কিন্তু বাড়ি চলে যাচ্ছেন, ঢাকা অনিরাপদ শহর, এইখানে যদি কোনো কারণে যদি ভবন ধসে পড়ে বাঁচবার উপায় নেই, তাহলে এই শহর ছেড়ে অনেকে বাড়ি চলে যাচ্ছেন। বিশেষ করে মহিলা, শিশু, বৃদ্ধ, ওনাদের কিন্তু আতঙ্কের মাত্রাটা বেশি। এবং এটা হবারই কথা, কেননা আমরা ঢাকাটাকে এমনভাবে তৈরি করেছি যে যদি কোনো কারণে ভবন চাপা পড়ে, যে উদ্ধারকারী দল যে আপনার কাছে পৌঁছাতে পারবে সেই ধরনের রাস্তাঘাটও তো নেই। আর যদি বড় স্কেলে হয় তাহলে তো আসলে কে কাকে উদ্ধার করবে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে যাবে। এই জন্য আতঙ্কটা স্বাভাবিক, তবে আমাদের যে জিনিসটা সতর্ক থাকতে হবে, আতঙ্কটাকে ছড়িয়ে না দিয়ে বরঞ্চ ভূমিকম্প কবে আসবে কেউ তো জানে না, তাহলে আমাদের করণীয়গুলো ঠিক করার, আতঙ্ক না ছড়ানো। কারণ অনেক জায়গাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের ইনফরমেশন যাচ্ছে যে এক সপ্তাহে আরও 20-25 বার ভূমিকম্প হতে পারে বা আরও বড় বড় ভূমিকম্প আসছে, হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের বার্তা আছে। কিন্তু সব ধরনের বার্তাগুলিকে যাচাই না করে আতঙ্ক না ছড়ানো, ওটা আমাদের প্রথম কাজ। কেননা করণীয়টা ঠিক করাই লাগবে। তারপরে হচ্ছে যে আমরা ধীরে ধীরে আসলে শহরের প্রস্তুতিটা আসলে একদিনের বিষয় না, ধীরে ধীরে প্রস্তুতিটা শুরু করতে হবে। জি, আপনারা তো নগর নিয়ে কাজ করেন, একদম নগরের সাথে সকল বিষয়ই জড়িত, নগরের পরিষেবা থেকে শুরু করে ভবন, তা নয় আসলে এই ঢাকা। আমরা এর আগে প্রতিবেদন কিংবা আমরা পড়ে যতটুকু দেখেছি যে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় তো নিচের দিকে। সেখানটায় আপনাদের পর্যবেক্ষণ কিংবা আপনাদের গবেষণায় কি এসেছে, আমাদের কোন জিনিসের ঘাটতি যে আমরা এই বাসযোগ্য তালিকায় নিচের দিকে, তলানির দিকে? আসলে আমরা বিশ্বের অবাসযোগ্য নগরের অন্যতম উপরের দিকে আর কি, কখনো কখনো প্রথমও হই, হ্যাঁ। তো এখন আমরা খারাপের দিক দিয়ে প্রথম। এবং এর পেছনে কিন্তু আমাদের পরিকল্পনা তৈরি না করা, পরিকল্পনা মাফিক উন্নয়ন না করা, পাশাপাশি আমরা যা তৈরি করছি সেটার বিল্ডিং কোড, হ্যাঁ, ইমারত নির্মাণ বিধিমালা বা একটা ভবন যেভাবে হওয়ার কথা তার সেফটি মেজার্স, হ্যাঁ, সেটা না। তাহলে একটা ব্যর্থ হচ্ছে আমাদের প্ল্যানিং স্ট্যান্ডার্ড এবং প্ল্যান তৈরি করার বিষয়। আমরা তো আসলে সুদীর্ঘকাল ঢাকা শহরে যাচ্ছে তাইভাবেই শহরটা তৈরি করেছি, কিন্তু 1995 সালে সেই অর্থে স্বাধীনতার পরে ঢাকা একটা প্রথম বড় আকারের প্ল্যান তৈরি করা হলো, ডেভেলপমেন্ট প্ল্যান। পরবর্তীতে তৈরি করা ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান 2010 সালে। এবং সেই অনওয়ার্ডস আমাদের যদি জার্নিগুলো দেখি, কোনো পর্যায়ে আমাদের পরিকল্পনায় যা আছে তা মানতে চেষ্টা করিনি।
আবার আমাদের ইমারত বিধিমালাতে একটা ভবন, সেটা একতলা হোক আর বহুতল হোক, সেটা যেভাবে নির্মাণ বিধি মেনে করার কথা, নির্মাণ কোড মেনে করার কথা, সেটার আসলে কোনো বালাই নেই। আপনি একটা অনেক সময় আমরা কাগজ নিয়েছি রাজুকের কাছ থেকে যে আমাদের প্ল্যানিং পারমিশন, যে আমার একটা ভবন বানানোর অনুমতি দেওয়া হোক, কিন্তু পরবর্তীতে যা আমরা কমিট করেছি সেই ডিজাইনে যে এই ধরনের ভবন বানাবো, পরবর্তীতে দেখা গেলো নিম্নমানের এবং ডেভিয়েশন করে। আরেকটা বিস্ময়কর বিষয় যে ভবন বানাতে গেলে ভবনটা ঠিক আছে কিনা কাঠামোগত দিক দিয়ে, সেটার জন্য কিন্তু কাঠামোগত নকশা জমা দিতে, যেটা বলি স্ট্রাকচারাল ড্রয়িং। তো রাজুক বা আমাদের অন্যান্য শহরগুলোতে অন্যান্য যে কর্তৃপক্ষ, এমনকি পৌর এলাকার জন্য পৌরসভা, কেউই কিন্তু স্ট্রাকচারাল ড্রয়িংটা নেয় না। সবাই খালি মাত্র আর্কিটেকচারাল ড্রয়িং, যেটা ডিজাইনটা যেটার মানে আপনার নান্দনিকতা এবং তার ফাংশনালিটি, কিন্তু তার যে স্ট্রাকচারাল যে রিজিডনেস এবং স্ট্রাকচারাল সেফটির জন্য যে কাঠামোগত নকশা, সেটা এত বছর ধরে আমাদের যে নির্মাণ অনুমোদন প্রক্রিয়াতে বাইরে ছিল। সাম্প্রতিক সময়গুলোতে এটাকে কম্পালসারি করা হয়েছে, এটা অতি রিসেন্ট। তাহলে এত বছর ধরে যে ভবনগুলো দেখছেন, এগুলোর কাঠামোগত অবস্থা কি কেউ আসলে জানে না। এখানে কি আপনাদের কোনো গবেষণা বা পরিসংখ্যান আছে যে ঢাকা শহরের কোন এলাকার ভবনগুলোর আসলে কি অবস্থা? আসলে ঢাকা যদি এলাকা ভিত্তিক দেখেন, এর আগে আমি বলি এগ্রিগেটলি যে ঢাকার রাজুকই বলছে যে তার 70 থেকে 80% ভবনই ডেভিয়েশন, মানে ব্যত্যয় আছে। আবার পুরো রাজুকের সকল বিল্ডিং নিয়ে গবেষণা না করা হলেও রাজুক বা বিভিন্ন সময় বইয়ের যে ধরনের গবেষণা করেছে, সেখান থেকে বলা যায় মোটা দাগে 40% মতো ভবন ঝুঁকিপূর্ণ, মানে ইন টার্মস অফ স্ট্রাকচারাল সেফটি, মানে ভূমিকম্প হলে 40% মতো ভবন কিন্তু সে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। সেই ভূমিকম্প হয়ে তো গেল, মানে ভূমিকম্পের স্কেলের কোনো স্কেলটা হচ্ছে যে ভূমিকম্পের মাত্রা যদি 6, 6.5, 7 এই ধরনের মাত্রা যদি হয়, 7 তো বড় ভূমিকম্প। আপনি যদি 6.5 থেকেই অ্যাভাব যদি আপনি চিন্তা করেন, 7-এর উপরে গেলে তো আসলে বলা হয় যে ঢাকা শহরের যদি আপনি দেখেন 1/10 ভবন ধসে পড়তে পারে, যেটা ক্যাটাগরিক্যালি বলা হয় যে আমাদের ঢাকা শহরে 6 লক্ষ ভবন আছে, 70-75 হাজার ভবন 7 মাত্রা ভূমিকম্প হলে টিকতে পারবে না। এইটাও আমার মনে হয় একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ, হয়তো আরও বেশি ভবনও পড়ে যেতে পারে। তাহলে 7 মাত্রা ভূমিকম্প আসুক আমরা চাই না, কিন্তু 5.7 তো ঢাকার কাছে হয়ে গেল। হ্যাঁ, এবং ভূমিকম্পের একটা মাত্রার মধ্যে কিন্তু অনেক গুণ তার শক্তির পার্থক্য থাকে। হ্যাঁ, তাহলে এই যে মাত্রাটা 7 হলে এই প্রায় লক্ষের কাছাকাছি ভবন পড়ে যেতে পারে, এবং 1 লক্ষ ভবন যদি মানে ধসে পড়ে তাহলে তো কয়েক লক্ষ মানুষ মারা যাবে। জি, এটি কি ঢাকার জন্যই নাকি অন্যান্য নগর? এই গবেষণাটা ঢাকা, অন্যান্য নগরে ঢাকার মতোই, মানে ঢাকায় তো আহত ধরেন আপনার রাজুকের শক্তি একটা পৌরসভার চেয়ে বেশি, বা অন্যান্য যে সিটি কর্পোরেশন সেই সব এলাকার চেয়ে কিন্তু ঢাকায় নজরদারি বেশি তুলনামূলক। হ্যাঁ, তাহলে এখানে যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য নগর এলাকাতে এই ধরনের দুর্বল ভবনের তুলনায় তো আরও কম। সেখানে তো সেসব শহরে ইঞ্জিনিয়াররাও কম থাকেন। হ্যাঁ, তা সব মিলে সেসব শহরের ঝুঁকি ঢাকার চেয়ে বেশি, মানে ওইভাবে বলা যায় যে ঢাকার চেয়ে সেসব শহরের বহুতল ভবনগুলো ঝুঁকি বেশি। তবে কিছু কিছু শহরে একতলা বাড়ি যদি বেশি থাকে, ভূমিকম্প হলে একতলা ভবনও যদি সেটা যদি মজবুত করে না করা হয়, সেখানে যদি আপনার আরসিসি ভবন কম থাকে, সেটাও যে ঝুঁকিমুক্ত এমন না। কিন্তু মূল ঝুঁকিটা থাকবে যত বড় ভবন হবে, এবং সেটা যদি আনসেফ হবে ঝুঁকিটা বেশি, কারণ ভূমিকম্পের ইম্প্যাক্টটা আপনার উপর দিকে বাড়তে থাকে। তাহলে ঢাকায় তো আসলে বহুতল ভবন বেড়েছে, এবং এই কারণেই ঢাকার আরেকটা বড় বৈশিষ্ট্য যেটা আমাদের ভালনারেবিলিটি বা আমাদের ঝুঁকিটা বাড়িয়েছে, এর কারণটা হচ্ছে ঢাকায় দেখবেন যে 90-এর দশক পর্যন্ত ঢাকার যে সেন্ট্রাল ঢাকাটা, সেই ঢাকার মাটি তুলনামূলক লাল মাটি এবং শক্ত মাটি। সেখানে মাটির কারণে যে আমাদের ভবনগুলো তুলনামূলক বেশি শক্তিশালী বা তার স্ট্রেংথ বেশি, কিন্তু 90-এর পর থেকে যখন নগরায়নের চাপ, তখন থেকেই কিন্তু ঢাকা এক্সপ্যান্ড করা শুরু করলো, এবং বিস্ময়করভাবে 1995 সালে আমাদের ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান ডিএমডিপি হয়েছে। তো সেই প্ল্যানটাতে কিন্তু বলা ছিল যে আমাদের কোন কোন এলাকা আমাদের মাটির গঠন দুর্বল, সেখানে আমাদের সেগুলোতে কৃষিকাজের জন্য জলাভূমি, প্লাবনভূমি কিংবা ওয়াটার রিটেনশন এলাকা হিসেবে খুবই সুন্দরভাবে 95 ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান ডিএমডিপির জন্য আমাদের রাজুক করেছিল। কিন্তু বিস্ময়করভাবে এই প্ল্যানটাকে গলা টিপে মেরে ফেলে মানে সরকারি বেসরকারি সকল পর্যায়ে প্রকল্প হয়েছে, মানে আবাসন প্রকল্পের নামে নতুন শহর প্রকল্প নাম দিয়ে। আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক অপারেশন মেইনটেন্যান্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে একদম সাম্প্রতিক যে ভূমিকম্প, সেই প্রসঙ্গেই একটু আসি। সেটি যদিও আমরা প্রত্যাশা করি
হয়তো মানুষ মনে করে যে দুর্ঘটনা ঘটলো সাথে সাথেই ন্যানো সেকেন্ডের মধ্যেই ফায়ার সার্ভিস দেখতে পাবে, উদ্ধারকারী দল দেখতে পাবে, এরকমই হয়তো কামনা করে সবাই। ঠিক আসলে বাস্তবতা কতটুকু, বিশেষ করে এই ভূমিকম্পের মতো যদি দুর্যোগ হয় বা এই ধরনের যদি কোনো বিষয় থাকে, তাহলে আপনারা যে এই যে পূর্বাভাস, সেটি কি আপনাদের ওখানে নিরূপণ করার কোনো কিছু আছে না আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানতে পারেন? এটি একটু বলবেন। ধন্যবাদ মাই টিভিকে। একটা জরুরি আলাপ নিয়ে আসলে আমরা সবাই ব্যস্ত আছি। আমি খুব সংক্ষেপে বলবো যে আসলে ভূমিকম্পের পূর্বাভাস সারা পৃথিবীতেই কেউই আজ পর্যন্ত দিতে পেরেছে কিনা সন্দেহ, কারণ এরকম কোনো ডিভাইস এখনো আবিষ্কার হয়নি যেটার মাধ্যমে আমরা পূর্বাভাস পেতে পারি। বাট হোয়াট উই ক্যান ডু, যে আমরা শুধু প্রস্তুতি নিতে পারি, আমরা সচেতনতা বাড়াতে পারি, আমরা অন্যান্য যেসব আমাদের নিজস্ব যে ব্যবস্থাপনা রয়েছে, আমাদের দেশের যে অন্যান্য সংস্থা রয়েছে, এগুলোর যে প্রস্তুতি, এগুলো আমরা বাড়াতে পারি এবং একই সাথে জনগণের মানে অন্যান্য যারা মাস পিপল যারা বিভিন্ন জায়গায় বসবাস করে, বিশেষ করে আরবান এরিয়াতে, তাদের সচেতনতা আমরা বাড়াতে পারি। এবারের ভূমিকম্পে নিশ্চয়ই আপনাদের তথ্যকেও দিতে হয়নি, কারণ আপনাদের ভবনও নিশ্চয়ই ভূমিকম্পের সেই আভাস অথবা সেটি আপনারা পেয়েছিলেন। যে এবারের আসলে এই যে পরপর কয়েকটা ভূমিকম্প হলো, ক্ষয়ক্ষতি আপনাদের যে রিপোর্ট, সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? ভবন হেলে পড়া এরকম আপনারা কতটুকু দেখতে পেয়েছেন? এটার আসলে আমাদের জরিপ চলছে স্টিল, কারণ এখন পর্যন্ত এই যে গত মানে আজকে দিয়ে তিন দিন হচ্ছে আর কি, এই সময়ের ভিতরে আমরা টোটাল 14টি বিভিন্ন প্লেস থেকে কংক্রিট তথ্য পেয়েছি। 14টি বিভিন্ন প্লেস থেকে, যেখানে কিছু কিছু বাসা আসলে জরিপ করার দরকার আছে আমাদের রাজুকের তরফ থেকে, ওনারা সঠিকটা বলতে পারবেন। আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কেউ নেই, যার কারণে এই অংশটা আমরা বলতে পারি না। তবে আমরা রিপোর্ট করি, আমরা সংস্থায় রিপোর্ট করি এবং ওই যার স্টেশনের এরিয়া অফ রেসপন্সিবিলিটি, তার এরিয়াতে যে বিল্ডিংগুলো এরকম দুর্ঘটনা ঘটে, সেগুলো রিপোর্ট করা হয়। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টি বললেন, এটি কি বাংলাদেশের ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সই নেই বিভাগটি? মানে আপনাদের পদে কি সেটি নেই, না এটি থাকে না অন্য দেশে? না, অ্যাকচুয়ালি অন্যান্য দেশে হয়তো থাকতে পারে, বাট আমাদের যে গেজেট, আমাদের যে অপারেশনাল কর্মকাণ্ড যেটা রয়েছে, যেটা আমাদের আইন মোতাবেক যেগুলো কার্যক্রম করার কথা, তার মধ্যে আসলে স্ট্রাকচারাল অংশটা আমাদের কাছে নেই। বাট এটা যদি থাকতো হয়তো অবশ্যই এটা অ্যাডেড ভ্যালু হতো আমাদের জন্য, এবং আমরা হয়তো মানে জনগণের দোরগোড়ায় সেবাটা খুব দ্রুত পৌঁছাতে পারতাম। এটা অবশ্যই একটা ভালো দিক যদি আমাদের থাকতো। তবে আমরা অবভিয়াসলি আমাদের অন্যান্য যেসব সংস্থা রয়েছে, রাজুক, সিডিএ, কেডিএ, অন্যান্য যেসব ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে, প্রত্যেকের সাথে আমাদের খুব সুসম্পর্ক রয়েছে এবং আমরা একযোগে কাজ করি। আপনারা দেখে থাকবেন যে গ্রিন কজি কটেজের দুর্ঘটনার পরে অথবা রানা প্লাজার মতো এরকম ছোট ছোট অনেক দুর্ঘটনাই ঘটেছে, তার পরবর্তীতে আমরা সরকারি বিভিন্ন এজেন্ডা আমরা বাস্তবায়ন করেছি একসাথে। এটা আমাদের সবার সাথে একটা সমন্বয় রয়েছে, খুব সুন্দর একটা সমন্বয় রয়েছে। আর ছোট ছোট ইস্যু তো থাকবেই, যেটা হয়তো তাদের ওই সংস্থার পার্টিকুলার দায়িত্বের মধ্যে পড়ে, এই পার্টটা আমাদের মধ্যে আসলে পড়ে না। আপনি দুটো বিষয় বলেছেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সমন্বয়। এখানে আমি একটু ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার কাছে একটু ফিরে আসি। সেটি হচ্ছে যে আপনারা কাজ করতে গিয়ে কি মনে হয়েছে যে এই প্রকৌশলের জায়গাটা বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এই পদটা কি সৃজন ফায়ার সার্ভিসের সাথে আদৌ থাকা দরকার আছে বা সৃজন কলার? আর সমন্বয়ের কথা যেটি বললেন, সেটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী হয়তো তার অফিসিয়াল জায়গা থেকে সেটি তার বলতেই হবে তিনি, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সমন্বয়টা আসলেই আছে? জি, আর প্রথম কথা হচ্ছে যে ওনারা যেহেতু আসলে শুধু ফায়ার সার্ভিস না, ওনারা সিভিল ডিফেন্স, জননিরাপত্তা। জননিরাপত্তার করতে গিয়ে দেখেন ওনারা যখন ভবন ধসে পড়ে, ভূমিকম্প ছাড়াও কিন্তু ভবন ধসে পড়তে পারে, কোনো আগুন লাগলেও ভবনটা এত দুর্বল হয়ে যায় তখনও ধসে পড়তে পারে, বা কখনো কখনো কোনো একটা ভবন ধসে পড়ার সম্ভাবনা আছে কিনা চেক করা দরকার হতে পারে। এই ক্ষেত্রে ওনারা অন্যদের সহায়তা নেন, কিন্তু ওনাদের যদি কাঠামোতে এই ধরনের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং থাকতো তাহলে ওনাদের কিন্তু অন্যের সহায়তা নিতে হয় না, ওনারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আর ঢাকার মতো এত বড় মেগা শহর, সেখানকার ফায়ার সার্ভিসের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার অবশ্যই প্রয়োজনীয়, এবং আমি নিশ্চিত বিশ্বাস করি ওনারা বর্তমান যে সিনারিওতে ওনারাও সেটা ফিল করছেন যে ওনাদের এই ধরনের যদি
সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থাকে, তাহলে ওনাদের যে অ্যাক্টিভিটি এবং একই সাথে আমাদের জননিরাপত্তা দিতে ওনাদের অন্যের দ্বারস্থ না হয়ে নিজেরাই এই কাজটা করতে পারবেন। আমার মনে হয় ওনাদের এটা বিবেচনায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর 2 নম্বর যে কথাটা বললেন যে সমন্বয়ের বিষয়টা, দেখেন বাংলাদেশের সরকারি সংস্থাগুলো যে একে অপরের সমন্বয়ে কাজ করতে পারে না, এটা ঐতিহাসিক সত্য। এবং ফায়ার সার্ভিসের তো আসলে আমরা বিভিন্ন ফায়ার ইনসিডেন্টেও দেখেছি যে ওনারা প্রতিটা আগুনের ঘটনা ঘটে, দেখা যায় যে ওনারা পরবর্তীতে বলেন যে আমরা এই ভবন বা এই মার্কেটকে আগে সতর্ক তার নোটিশ দিয়েছি, কিন্তু ওনাদের যে আইন আছে সেই আইনে কিন্তু ওনারা নোটিশ দিতে পারেন, এর বাইরে স্বপ্রণোদিত হয়ে যে কিছু করবেন সেই ধরনের সক্ষমতা বিস্ময়করভাবে দেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে এখন ওনারা নোটিশ দেওয়ার পরে পরের কাজটা থাকে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের। তাহলে যদি সমন্বয় থাকতোই তাহলে ওনাদের নোটিশ দিতেন এবং সেই নোটিশ অনুযায়ী কর্পোরেশন সেগুলোকে সিলগালা করে ফেলতে পারতো, রাজুক সেগুলোকে মানে অকুপেন্সি সার্টিফিকেট যদি না থাকে তাদেরকে এখান থেকে তাদের ব্যবহার বন্ধ করার ক্ষেত্রে মানে অন্যান্য যে ধরনের বিধিমূলক ব্যবস্থা নিতে পারতো। তাহলে সমন্বয়ের অভাব যে প্রকট সেটা আমাদের বিভিন্ন ইনসিডেন্সে আমরা দেখেছি, এবং ইনসিডেন্স হলে ওনারা তো আসলে সেভ করার অথরিটি ওই অর্থে আর কি। হ্যাঁ, তাহলে রাজুক, সিটি কর্পোরেশন তারা একে অপরকে দোষারোপ করে। হ্যাঁ, বরঞ্চ ওনারা আমরা মানে অন্তত বাংলাদেশে ফায়ার সার্ভিসকে যে কোনো সাধারণ মানুষও এই কারণে সাধুবাদ দেয় যে ওনারা যখন বিপদ আসলে আমরা পালাই, ওনারা বিপদের ভেতরে ঝাঁপিয়ে পড়েন, এবং আমাদের প্রচুর ফায়ার ফাইটার মারা গিয়েছেন। সাম্প্রতিক আমি যদি ভুল না করে থাকি চিটাগাংয়ের ফায়ার ইনসিডেন্টে হতাহতের ঘটনা ঘটেছে ফায়ার কর্মীদের। তাহলে ওনাদেরকে বরঞ্চ আমরা ইকুইপ না করে ওনাদের জীবনকে আরো ভালনারেবল করছি। যেমন দেখেছেন যে সম্প্রতি গাজীপুরে এই ধরনের ফায়ার ফাইটারদের মৃত্যু হয়েছে, যেখানে ফায়ার ফাইটাররা বলছেন যে আমরা যে ভবনে আগুনটাকে ডিল করতে যাচ্ছি সেখানে ভবনের ভেতরে মালামালের প্রকৃতি কি, এটা কেমিক্যাল হলে কোন কেমিক্যাল বা নন কেমিক্যাল হলে কি সেটা জানি না, বিধায় আমরা যেভাবে যাচ্ছি কি আমাদের মারা যেতে হচ্ছে। তাহলে আমাদের এই ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা না শুধু, বরঞ্চ তাদের সাথে অন্য ডিপার্টমেন্টগুলোর সমন্বয়ের যেই কাজটা করা, যেটা আসলে আলটিমেটলি রাষ্ট্রকে করতে হবে। কারণ আইদার আইনটাকে শক্তিশালী করেন, তাদের লোকবল বাড়ান, এবং সেই লোকবলের মধ্যে যেমন যথেষ্ট মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য যাদের থাকার কথা সেটাকে এঙ্গেজ করেন, এবং তাদের কথা যেন অন্যান্য সেবা সংস্থা তারা যেন গুরুত্ব দিয়ে এটাকে মানে নোট ডাউন করে এবং সেই অনুযায়ী কাজ করে। এই জিনিসগুলো না করতে পারলে আমরা বারবার শুনবো যে আমি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 10 বারের নোটিশ দেওয়া হয়েছে, 20 বার নোটিশ দিয়েছি। এখন অন্যরা জানে যে তাদের নোটিশ দেওয়া ছাড়া কিছু ক্ষমতা নেই। জি, ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে আমরা আসলে মানে প্রবাদ বাক্য শুনি, ভাত দেওয়ার নাম নাই কিল দেওয়ার গোসাই, কিন্তু ফায়ার সার্ভিসের বেলায় উল্টা আর কি। সেটি হচ্ছে ভাত দিতে পারছে কিন্তু কিলটা দিতে পারবে না, আইন মনে হয় সেরকমই। সেটি হচ্ছে যে আদিল মোহাম্মদ খান যেরকম বললো আর কি, সবসময় চুমুই দিতে পারবে কিন্তু শাসনটা করতে পারবেন না নোটিশের। তো এই জায়গায় আইনের এই গ্যাপগুলো কিংবা আপনাদের যে প্রয়োজনটুকু সেটি আপনারা কি প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কি পাঠানো হচ্ছে? না, একটু লাইট অফ হোপ দেওয়া উচিত এখন মনে করছি যে অবশ্যই যথার্থই বলেছেন আদিল ভাই। আমাদের আসলে অলরেডি আমাদের কিন্তু প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে আমাদের সংগঠনটাকে আরও মজবুত করার জন্য। আগে যেমন আপনাদের এখন বর্তমানে আমার 14,000 প্লাস জনবল রয়েছে, আমরা এটা 31,000 প্লাস জনবলের জন্য অলরেডি আমরা প্রস্তাবনা দিয়েছি বিভিন্ন স্তরে স্তরে এটা শক্তি বৃদ্ধি করার জন্য। এবং একই সাথে আপনারা জেনে থাকবেন যে যেহেতু জনবল বৃদ্ধি পাচ্ছে মানে কি তার ইকুইপমেন্ট এবং অন্যান্য অ্যাসোসিয়েটেড যে ইস্যুগুলি আছে প্রত্যেকটাই বৃদ্ধি পাবে। তো এটা আমাদের অলরেডি আমাদের মন্ত্রণালয় স্বরাষ্ট্র থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পথে আছে, মানে এটা আস্তে আস্তে আসলে কার্যক্রমটা আগাচ্ছে, একেবারে বসে নেই, এটা আগাচ্ছে এবং আশা করা যায় যে এটা একটা সুন্দর সময় হয়তো এটা পাস হবে। এবং একই সাথে আদিল ভাই যেটা বললেন যে আমাদের হয়তো ইঞ্জিনিয়ারের ইস্যুটাও থাকা উচিত, কারণ আমরা কিন্তু অবভিয়াসলি একটা কাজ অলরেডি করছি, কারণ ফায়ার সেফটি প্ল্যান এবং আমরা যেই কার্যকারিতা সনদ দিচ্ছি এবং মাঠ লেভেলে যেই লাইসেন্সটা ইস্যু করছে তারা কিন্তু একটা পার্ট কিন্তু আমাদের এই যে রাজুক, সিডিএ, কেডিএ ডেভেলপমেন্ট অথরিটির উপর নির্ভরই করে। কারণ তারা যদি যেটা বলে দিচ্ছে এখানে হয়তো শুধুমাত্র স্ট্রাকচারাল ইস্যুটা আসছে, অন্যান্য ইস্যুগুলো কিন্তু আসছে না। এগুলো আমাদের দেখতে হবে ভবিষ্যতে, যে ইলেকট্রিক্যাল ইস্যু, অন্যান্য প্ল্যানিং যেগুলো 3টা আছে এমইপি বলি আমরা, তো এই টোটাল ইস্যুগুলোই আসলে আমাদেরও দেখার দরকার আছে। কারণ আমরা যদি কমপ্লিট একটা সলিউশন দিতে পারি তাহলে এটা তো মানে অন্যান্য সবার জন্য ভালো হবে। আচ্ছা, যদি আমি একটু এখানটাই আসি, সেটি হচ্ছে যে আমরা বরাবরই এই সম্ভাবনার কথাগুলো আসলে শুনি আপনাদের চেয়ারের যে জায়গা থেকে, সেখানে আমরা কি কোনো এরকম আমাদের কাছে কোনো পরিসংখ্যান আছে যে আমরা বাংলাদেশ বিভিন্ন বাহিনীতে বিভিন্নভাবে আসলে ক্যাটাগরি থাকে, যে এই ক্যাটাগরির বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, এই ক্যাটাগরির পুলিশ এতটুকু সক্ষম,
তো সেক্ষেত্রে সাবকন্টিনেন্টের মধ্যে অথবা বিশ্বের পার্সপেক্টিভে আসলে আমাদের ফায়ার সার্ভিস সেটা কততম বা কোন গ্রেডে আছে? এরকম কোনো আসলে কম্পিটিশন অথবা কোনো আপনার এরকম অর্ডার মানে করা হয়নি যেটাতে আমরা বলতে পারি যে আমরা 5th অথবা 6th। তবে আমাদের একটা আইডিয়া আছে যে আমরা আমাদের টার্গেট যেটা আমাদের মিশন যেটা আমরা এশিয়ার ভিতরে একটা নাম করা হতে চাই, এটা আমাদের একটা আপনাদের আন্তরিকতায় প্রশ্ন নেই, সেটি আমরা দেখেছি যে অকাতরে মানে আত্মাহুতি দেওয়ার মতোই, হয়তো ইকুইপমেন্ট নাই কিন্তু ঝাঁপিয়ে পড়লো উদ্ধারের জন্য, তো ফলাফল হচ্ছে ফায়ার ফাইটারের মৃত্যু। কিন্তু ইকুইপমেন্ট সহ অন্যান্যর কি অবস্থা আসলে? না, আমাদের ইকুইপমেন্ট যেমন যদি ভূমিকম্পের কথা বলি, আমাদের কিন্তু 3 ধরনের ইকুইপমেন্ট রয়েছে, আপনার হেভি, মিডিয়াম এবং লাইট। এখন কোনো কারণে হয়তো মানে যেহেতু ইকুইপমেন্টের কথা তুললেন, এখন আমরা ইকুইপমেন্ট সবসময় যে সব জায়গায় নিতে পারবো তা কিন্তু না। আর আমাদের দেশের যে প্রেক্ষাপট, এখন হয়তো দেখা যাবে যে এই একটা স্টেশন এ স্টেশন আটকে গেল, তো বি স্টেশন যেতে পারতে হবে। তা আমাদের মহাপরিচালক মহোদয়ের সিদ্ধান্তে আমরা যেটা করেছি, ডিসেন্ট্রালাইজ করেছি। আমাদের হয়তো সব স্টেশনেই আমাদের ইকুইপমেন্টগুলো রয়েছে, তা আমরা চক আউট করেছি যে কোন কোন স্টেশন হয়তো মুভ নাও করতে পারে। মানে কথার কথা আপনার ঢাকার কোনো একটা অংশ আপনার ডেব্রিজ, আমরা তো জানি যে সবাই ভূমিকম্প হলে প্রচুর ডেব্রিজ হবে, তো এই ডেব্রিজগুলো অপসারণের জন্য আমাদের কতটুকু মানে সক্ষমতা আছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি। হয়তো সবসময় সবটা করা যাবে না, কিন্তু ওই ডেব্রিজের জন্য আমরা বসে থাকবো না। জি, পাশের একটা স্টেশন যাতে মুভ করে এই মানে যেই ভিকটিম এরিয়াতে মুভ করে কাজটা করতে পারে, সেটার জন্য আমরা মানে ব্যবস্থা করেছি। এবং একই সাথে এটুকু বলতে চাই যে আমরা কিন্তু প্রস্তুতি সব রকমই নিয়েছি। অ্যাডহক একটা টিম করেছি, যেটা মহাপরিচালক মহোদয়ের স্পেশাল রেস্কিউ টিম, যেটা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় 50 জন এয়ারলিফটিং করে যে কোনো জায়গায় আপনার এটা ড্রপ করা যাবে এবং তারা কাজ করতে পারবে। তাদেরকে সম্পূর্ণ ইকুইপড করা হয়েছে। এই 50 জন বাংলাদেশের যে কোনো জায়গায় একটা বড় ধরনের দুর্যোগ মানে মোকাবেলা করতে পারবে, মানে রেস্কিউ ইস্যুটা যদি আসে। এর সাথে আপনার আরেকটা জিনিস একটু বলে রাখি যে সাধারণত ভূমিকম্প হলে আপনার ইউটিলিটিসগুলো কিন্তু একটু দুর্ঘটনা পতিত হয়। গ্যাস লাইন ফেটে যেতে পারে, তারপরে আপনার ধরেন কোনো জায়গায়, কারণ আতঙ্কিত মানুষ তো আসলে আতঙ্কিত, দুর্ঘটনা মানে সে কিন্তু মেন সুইচ অফ না করে চলে আসলো, ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে, বিদ্যুতের সমস্যা হতে পারে, সে গ্যাসটা বন্ধ মানে বার্নার বন্ধ না করে চলে আসলো, এরকমভাবে কিন্তু আগুন অথবা অন্যান্য সমস্যাগুলো আসবে। সুতরাং আমরা কিন্তু শুধুমাত্র যে রেস্কিউ অথবা মানে রেস্কিউ পয়েন্ট অফ ভিউ থেকে বলবো তা না, ফায়ার পয়েন্ট অফ ভিউ থেকেও অনেক রকম কার্যক্রম করার আছে। ইভেন কেমিক্যাল ফায়ারও হবে। আপনারা অলরেডি এক্সপিরিয়েন্সড যে কি পরিমাণ সমস্যা হতে পারে এবং কত দিন ধরে এগুলোর রেশ থাকতে পারে। এটার জন্য আমরা একটা কেমিক্যাল রেস্কিউ টিমও গঠন করেছি। এখানেও আপনার 40 জনের একটা টিম আছে এবং তারা ফুললি ইকুইপড। বাংলাদেশের যে কোনো জায়গায় এর কেমিক্যাল ইনসিডেন্ট মোকাবেলা করার জন্য তারা যাবে এবং রেস্কিউও করবে। এবং তারা হলে তো এরকম সব বিষয়গুলোই সমস্যা হতে পারে, সব বিষয়গুলি সমস্যা হবে। এবং এই জন্য আমরা আসলে ডিসেন্ট্রালাইজের যে পয়েন্টটা বলছিলাম, যে ডিসেন্ট্রালাইজেশনটা বিভাগীয় লেভেলেও হয়েছে এবং আমরা বিভাগীয় লেভেলে এখন আলাদা 20 জন করে, যদি আমাদের জনবল খুবই কম, আদিল ভাই অলরেডি বলেছেন, জনবল কমের কারণে আমরা সব জায়গায় চেষ্টা করেছি যে এই অ্যাডহকের মধ্যে যতটুকু সম্ভব যাতে আমরা বসে না থাকি, মানে আমাদের শুধুমাত্র স্টেশনের আশায় বসে থাকবো না। স্টেশনে যে জনবল আছে এটা হয়তো আপনারা জানেন কিনা যে আগে 200 জন জনবল ছিল, 200টা স্টেশনের জন্য যে জনবল, এখন আমাদের এই মুহূর্তে 537টা স্টেশন। সুতরাং ওই 200টা স্টেশনের যে জনবল সেটা এখন 537-এ ভাগ হয়েছে। জনবল বাড়ে নাই, বাট ওই 537-এ আমরা ভাগ করে দিয়েছি। ইটস মেয়ারলি হাফ, মানে লেস দেন হাফ। এখন ওই হাফের মধ্যেও আবার আমরা দেখেছি যে এই সব স্টেশনে আসলে জনবল এই কটা রাখলেও চলবে। এরকম করে করে আমরা ডিভিশনগুলোকে শক্তিশালী করেছি এবং আমাদের বিভাগীয় ঢাকা বিভাগকে আমরা আরও বেশি শক্তিশালী করেছি। জি, আমি ডক্টর আদিল আপনার কাছে একটু আসি। আপনি বলছিলেন বিরতির আগে আসলে যে একদম মানে কেতাবে থাকে গোয়ালে নেই কাজীর সেটির মতো অবস্থা। আসলে কেন এমনটা হচ্ছে? আপনাদের তো পরিকল্পনা, আপনারা শুনি, আমরা রিপোর্ট প্রচার করি, কিন্তু তারপরও এই অবস্থাগুলো কেন এই 90 দশক বললেন, নিশ্চয়ই 90 দশকের পর বা 80 দশক থেকে শুরু হওয়া স্বাধীনতা পরবর্তী বাংলাদেশটা আবার ঢাকাটা এরকম এই ঝুঁকির মধ্যে কারা ফেললো, কেন ফেলতে হলো?
দেখেন ঢাকায় তো জমির দাম অনেক বেশি, হ্যাঁ। এখন যে কোনো রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যেটা আপনার করণীয় করার সুযোগ আছে এটা আপনি করবেন, যেটা করবেন না রাষ্ট্র তখন বাধা দিবেন। এখন এই যে শহরটা যখন সম্প্রসারিত হলো তখন কিন্তু এই অধিকাংশই হচ্ছে জলাশয়, জলাভূমি, প্লাবনভূমি, যেগুলো আমাদের 1995 যদি আপনি বেঞ্চমার্ক ধরেন তখন থেকে কিন্তু এইটা নিষিদ্ধ করা আছে যে এইসব জায়গাতে আমাদের ডেভেলপমেন্ট বা হাউজিং বা ইন্ডাস্ট্রি কিছুই হতে পারবে না। বিস্ময়করভাবে যে রাষ্ট্র তখন নির্বিকার ছিল, এবং রাষ্ট্রের বাংলাদেশের সবচেয়ে বড় দুরবস্থা বা আমাদের মানে দৈনদশা হচ্ছে রাজনীতিতে, মানে রাষ্ট্র তো চালায় রাজনীতিবিদ, হ্যাঁ, তার সাথে আমলারা কাজ করেন। এখন রাজনীতি তো দূষিত অনেক বছর ধরেই, তাহলে দূষিত রাজনীতির কারণে আমাদের এই যে আমলাতন্ত্র তারাও কি হয়েছে এই রাজনীতির দূষণটা তাদের মাঝে ছড়িয়ে গিয়েছে। এখন এটার সুযোগ নিয়ে ব্যবসায়ী গোষ্ঠী তারা একদিকে ম্যানেজ করেছে রাজনীতিবিদদেরকে তাদের প্রভাব বলয় দিয়ে, আর আমলাতন্ত্র বা এই যে রাজুকের ক্ষেত্রে রাজুকের যারা অথরাইজ অফিসার আছেন, ইন্সপেক্টর আছেন, তাদেরকে অর্থযোগ দিয়ে বা ঘুষের মাধ্যমে। তাহলে এই যে একটা নেক্সাস, এই নেক্সাসটাই আসলে আলটিমেটলি এমন অবস্থা যে যেখানেই যায় অনিয়ম, কিন্তু কেউ জানে না, কেউ বলছে না। আবার আপনি সাংবাদিকরা গিয়ে রিপোর্ট করলে তখন বলে আমি দেখছি, কিন্তু তার ম্যানেজ করা রুটিন কাজের অংশ, যে কাজের কারণে তারা বেতন পাচ্ছেন, এই বেতনটা তো রাষ্ট্রের টাকা দিয়ে, এই যে বেতন পাচ্ছেন এই কারণটাতে তারা একদমই উদাসীন, নির্বিকার এবং ম্যানেজড। আর এদিকে একের পর এক জলাশয়, জলাভূমি, নদী, পৃথিবীর কোনো সভ্য দেশে নদী দখল করা যায় না, এই দেশে নদী পর্যন্ত দখল করা যায়। তাহলে এই যে একটা নেক্সাস তৈরি হলো, এই নেক্সাসটা শুধু যখন জলাভূমিতে হলো তারা যে শুধু নদী দখল করছে তা না, সেসব জায়গাতেও আসলে মানহীন ভবন নির্মাণ করা। এবং তারা কেন মানহীন ভবন হয়? তারা জানে যে এটা অবৈধ, কোনো একদিন কিন্তু এটা ভেঙে ফেলতে পারে। এই কারণে এখানে আবার ইনভেস্টমেন্টের দিক দিয়ে, ভবন নির্মাণের দিক দিয়ে সেখানে কিন্তু কোনো মতে একটা কিছু করে দিয়ে সেখান থেকে আয় উপার্জন করা যায়। দোকান হলে দোকানের আয়, আবার যদি ভবন হয় সেখানে অনেক ক্ষেত্রে লো ইনকাম পিপলরা গিয়েছে। সেটি আপনি না হয় অনেক বড় ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু এখন না হয় তখন নগর পরিকল্পনাবিদ অনেক ছিল না, সচেতন অনেক ছিল না, এখন সচেতনতার কথা বলছেন, কতটা আসলে সচেতন হয়েছে? এই যে আপনার একটা সময় পুরান ঢাকা বলতেন যে হ্যাঁ পুরান ঢাকায় বোধহয় ভার্নারেবল অবস্থা, এখন এই নতুন ঢাকা বলতে যা বোঝায় সেখানে কি আসলে আমরা মুক্ত? পুরান ঢাকা, এখন আপনি ঢাকায় অনেক জায়গাতে গেলে পুরান ঢাকার ফ্লেভার পাবেন। আপনি মিরপুরে অনেক জায়গাতে গেলে মনে হয় পুরান ঢাকা, মোহাম্মদপুরে অনেক জায়গায় যান, কেরানীগঞ্জ যান, বসিলা যান, মনে হয় পুরান ঢাকা এখানে চলে আসছে। তাহলে কিভাবে আসলো? যে আমরা পুরান ঢাকাটাকে দীর্ঘদিন ধরে ওই অর্থে নেগেটিভ, যে সেখানে ঘিঞ্জি পরিবেশ এবং আনসেফ। তাহলে আমরা যখন শহরটা যেখানেই হোক, যখন সম্প্রসারিত হচ্ছে, তাহলে আপনার তার রোডের একটা স্ট্যান্ডার্ড থাকবে, যে শহর যেখানেই হবে তার এই মাত্রা রোড থাকতে হবে, রোডের পাশে বাড়ি বানাতে গেলে কতটুকু জায়গা ছেড়ে দিতে হবে, সেই এলাকায় কী ধরনের ওপেন স্পেস থাকতে হবে, যেটা প্ল্যানিং স্ট্যান্ডার্ড বলে, পরিকল্পনার সূচক। সেই সূচক আমরা সবাই জানি, কিন্তু জানার পরে কেন হলো না? কেননা আমরা রাষ্ট্রের এই যে রাজুক বা পরিকল্পনা অথরিটি, তো রাজুকই এখন ঢাকার জন্য, অন্য শহরের জন্য স্ব অথরিটি আছে, কোথাও পৌরসভা বা সেটা কাজ করে, তাহলে সেই প্ল্যানিংটা অনুপস্থিত। প্ল্যানিং ছাড়াই একের পর এক হচ্ছে। আমরা কখন যাই প্ল্যানিং করতে? যখন শহরটা হয়ে গেছে তখন গ্যাসের লাইন তো না, তাহলে গ্যাসের লাইন দেওয়ার জন্য একটা প্ল্যান করো, ইলেকট্রিসিটি লাইনের জন্য, তার আগে অবৈধ লাইন দিয়ে কাজ চলতেছে। তাহলে নাকের ডগে আপনি তো রাজুক তো সুন্দরবন না, যে আপনি রাজুকে যখন হচ্ছে রাজুক এলাকাতে, যেটা রাজুকের সেন্টার থেকে এই এলাকার দূরত্ব 5 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে, এমনকি দেখেন আপনি নির্দিষ্ট ছোট এলাকা বাদ দেন, ফ্লাড ফ্লো জোন বেড়িবাঁধের ওপারে, বেড়িবাঁধ মানে ওপারে তো নদী, তার নদী এবং তার মাঝখানে কিছু এলাকা থাকে যেটা হচ্ছে প্লাবন ভূমি, সে নদীর ওপারে গিয়ে একটা আস্ত শহর বসিলা হয়ে গেল, রাজু কিচ্ছু জানে না। না, এবং রাজু কিচ্ছু জানে না, এবং ইউনিয়নের পর ইউনিয়ন ওগুলো একদম সাইনবোর্ড। আপনারা কাজ করছেন এই নগরী নিয়ে, নগরীর বাইরে নিয়ে, এই অবস্থায় দুর্যোগ কবলিত এলাকাগুলো মোটামুটি কোন এলাকা কি বলা যায় যে এটি একটু সেফ, একটু বেশি সেফ এরকম? আর আপনারা ইকুইপমেন্টের কথা বলেছেন, সেই ইকুইপমেন্ট একদম সুচারুরূপে পরিচালনার জন্য ঢাকার রাস্তাঘাট এগুলোর কি অবস্থা? একটু সাথে বলি, তা হচ্ছে যে যদিও এ ধরনের দুর্যোগে আমাদের করণীয় কি, আপনাদের পাশাপাশি এটিও একটু যদি বলেন। থ্যাংক ইউ। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আসলে এলাকা কোনটা সেফ, এটা এখনো আসলে বলা যায় না, কারণ এটা তো মাটির গঠন। আমরা তো ঢাকাকে অলরেডি ইতিহাস আদিল ভাই বলেছেন যে ঢাকাকে তো বিভিন্নভাবে আমরা সাজিয়েছি। কখনো আমরা পুকুর ভরাট করেছি, কখনো আমরা নদী ভরাট করেছি, কখনো খাল ভরাট করেছি। সুতরাং আমার মাটির নিচে যে কি আছে এটার আমি ওদিকে যাচ্ছি না। সুতরাং আমরা কিন্তু এখন যেটা মনে করছি এই বিল্ডিংটা সেফ, আদতে এটার হয়তো মাটির যদি গঠন প্রকৃতি হিসাব করে দেখি
যে আরও অনেক টার্ম আছে ভাই বলতে পারবেন, যে লিকুইফেকশনের ইস্যু আছে, তারপরে এইসব কারণে হিসাব করলে দেখবো যে আমরা ঢাকাটা অতভাবে সেফ না। এখন আসা যাক বিল্ডিংয়ের ইস্যু তো আসলে এলাকা ভিত্তিক হয় না, কারণ কোন বিল্ডিংয়ে কে যে কমপ্লায়েন্স করবে, কে কমপ্লায়েন্সের মধ্যে আসবে না, সেটা আমরা বলতে পারি না। আর আমাদের তো কমপ্লায়েন্সের ইস্যুতে আমাদের একটা জাতিগতভাবে একটা আছে। তবে একটা ভালো দিকটা হচ্ছে আমরা চেষ্টা করছি এবং পার্সেন্টেজ দিন দিন বাড়ছে। তবে সতর্কতার আসলে কোনো মানে শেষ নেই আমাদের। এখন যেই ইস্যুটা, আপনি যেটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু বলেছেন দ্বিতীয় পয়েন্টে, যে আমাদের মানে এই দুর্যোগ মোকাবেলার জন্য মানে কি করা উচিত আমাদের সাধারণতই মানে সবার জন্য, এটা আসলে এই বিষয়টা আমার কাছে মনে হয় যে পরিবার ভিত্তিক হওয়া উচিত। কারণ আমরা তো ইন্ডিভিজুয়াল কেউ কখনো কাজ করি না, আমাদের পুরোটাই এই যে আমরা একটা দুর্যোগের জন্য যে একটা প্ল্যান করব, এটাও হওয়া উচিত পরিবার ভিত্তিক। মানে আমি বলতে চাই যে এটা পরিবার ভিত্তিক ইমার্জেন্সি প্ল্যান হওয়া উচিত, যে এই ফ্যামিলিটা প্ল্যান করবে যে এই ফ্যামিলিতে আমার বাবা মা আছে, আমার বাচ্চা আছে, আমার মানে এখানে তার দুই রকম একটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু একজন একটা সবল, একটা দুর্বল। মানে বাবা মা এবং বাচ্চা কিন্তু একটা দুর্বল প্রকৃতির, এবং আমরা আছি সবল। তাহলে আমাদের এই যে মানে ভাগটা, এবং এই ভাগটা নিয়ে আমাদেরকে একটা সেফ প্লেস পর্যন্ত যেতে হবে। তা এই যে আপনি বললেন যে সেফ প্লেসটা কোথায়, এটা কিন্তু ওই কমিউনিটি ভিত্তিক চিন্তা করতে হবে, যে এই কমিউনিটির ভিতরে এই খেলার মাঠটা আমার জন্য সেফ কতটা আছে। এটা খুবই কম ঢাকা শহরে, পার্সেন্টেজ বলতে পারবো না, কিন্তু আপনাকে বের করতে হবে। যদি আপনার কমিউনিটির ভিতরেও যদি আপনার এরকম সেফ প্লেস না থাকে, আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এই এলাকা থেকে বের হতে হবে যেভাবে হোক। আর যদি তাও সম্ভব না হয়, যদি পুরাতন ঢাকা তো এখন আসলে অনেক হয়ে গিয়েছে, মিরপুর অলরেডি ভাই বলেছেন যে মোহাম্মদপুর, এরকম মানে এখন তো মানে 10-12টা জায়গায় বলা যায় ঢাকার মধ্যে পুরাতন ঢাকা হয়ে গেছে। তো ওখানে আমাদের হিসাব করতে হবে যে কোথায় মোটামুটি একটু বড় বড় বিল্ডিং নাই, অথবা কোথায় সেফ জোন, এটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। তবে এক্ষেত্রে বলবো যে আপনারা প্রত্যেকেই মানে আমাদের মাইটিভির দর্শক যারা রয়েছেন তাদের জন্য বলবো বিশেষ করে, যে আপনারা যার সবার জন্য বলছি, যে যার এলাকার যে স্বেচ্ছাসেবক রয়েছে অথবা ফায়ার সার্ভিসের লোক রয়েছে, প্রত্যেকের সাথে এই যে ভলেন্টিয়ার রয়েছে, ওনাদের সাথে একসাথে মিলে আমরা প্ল্যান করতে পারি যে এই কমিউনিটির জন্য সেফ জোন হচ্ছে এই জায়গাটা। আর এইটা বললাম হচ্ছে সেফ জোনটা আমরা জানতে পারলাম এবং তার রুটটা আমরা জানতে পারলাম। এখন যদি বলি খুবই টু দ্য পয়েন্টে, যে আমি আমার বাসা সাপোজ ধরে নিচ্ছি 7 তলায় অথবা 8 তলায়, ওখান থেকে আমি কিভাবে নিচে নামবো এবং কিভাবে ওই সেফ জোনে পৌঁছাবো, এটা একটা অবশ্যই এই প্ল্যানটাও, যে ইভ্যাকুয়েশন প্ল্যানটা হবে পরিবার ভিত্তিক। কাকে আমি কোলে নিব, কে আমার আস্তে আস্তে আসবে, অথবা আমরা যদি বাসা খুব বেশি 12 তলা 14 তলায় হয়, অথবা মানে উপরের দিকে, আমি নিচে নামার মতো আমার সময় নেই। কারণ আমরা সব সময় বলি যে 6-7 তলা হলে, এটা আসলে ডিপেন্ড যে কিভাবে নিচে নামবো কিভাবে। তাই ওইটা হলে বেটার না যাওয়া, কারণ দেখা যাবে যে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে আমি নিচে না যেয়ে আমি যদি উপরের দিকে কলাম অথবা কোনো একটা স্ট্রাকচার ধরে আমি থাকতে পারি, ইজ বেটার। এবং আমার বাসার ভিতরে যেই শক্ত যেই টেবিলটা রয়েছে ওইটা বেটার। অনেক সময় আমি ছাদের দিকেও যেতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে আমি যেন আউটার ওয়ার্ডস কোনো বিল্ডিংয়ের দিকে না যাই। কারণ এখানে কেন যেতে বলছি না, বিকজ পাশের বিল্ডিং তো আমি জানি না যে ভালো না খারাপ, সেটা তো আমার গায়ের পরে এসে পড়তে পারে। সুতরাং আমাকে একটা মিডিলে, একটা কর্নারে, অথবা কোনো একটা কর্নারের কলাম বরাবর মানে নিতে হবে। একই সাথে একটু বলবো যে আমাদের কিছু ব্যাগ রেডি রাখা উচিত, যে যেখানে যদি আমি নিচে চলে যেতে হয়, তাহলে এই ব্যাগটা আমার দরজার সাথে ঝোলানো থাকবে। এই ব্যাগের ভিতরে আমার একটা টর্চ লাইট থাকতে পারে, একটা মানে কোনো একটা খাবার থাকতে পারে, অল্প কিছু পানি থাকতে পারে, কারণ এটা লাগতে পারে। তো এই প্রস্তুতিগুলো আমাদের পরিবার ভিত্তিক নিতে হবে, এবং এটা যেন পরিবার ভিত্তিক প্রস্তুতির সাথে আমার কমিউনিটি যে প্রস্তুতি, কমিউনিটির যেই ভলেন্টিয়ার ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে মিশিয়ে এই কাজটা করতে হবে আমাদের। এর আর কোনো বিকল্প নাই। এই প্রস্তুতি যত ভালো সুন্দর হবে, তত আমাদের ক্যাজুয়ালিটি কমবে। আপনার কাছে আসবো আমি আবার আদিল মোহাম্মদ খান, আপনার কাছে আসি। অনেকগুলো এই সূত্র ধরেই আসি একটু, সেটি একদমই আপনার সাবজেক্টের সাথে যায় কিনা আমি জানি না, তারপর আপনি সচেতন মানুষ হিসেবে বলি। একটি বলেছে স্বেচ্ছাসেবক কমিউনিটি ভিত্তিক এই কাজের সহযোগিতায়, তারপরে হচ্ছে কমিউনিটি প্লেস, সেই প্লেসের কথা বলেছে, প্রশিক্ষণ। 3টি জায়গায় স্বেচ্ছাসেবক কি আমাদের আসলে আসছে কিনা,
কমিউনিটি প্লেস আছে কিনা, আর প্রশিক্ষণ তো আমাদের নিজেদেরকে প্রশিক্ষণ দিবে, সেটি কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে কিনা, কি দেখছেন, করণীয়গুলো কি আসলে? তাহলে অন্তত ভূমিকম্প মানুষকে কমিউনিটি নামক যে একটা বস্তু যে পৃথিবীতে দরকার, এটাকে মানে নতুন করে আলোচনা আসছে, এটা ভূমিকম্পের একটা সাফল্য। দেখেন ঢাকায় আমরা প্রত্যেকটা মানুষ বিচ্ছিন্ন দ্বীপে বাস করি, মানে কমিউনিটি দূরের কথা, নেক্সট ডোর নেইবার কি চিনি না। এর কারণটা কিন্তু এই যে প্ল্যানিং এর মাধ্যমে কমিউনিটির স্পেসগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। আগে আমরা কি করতাম, আমরা আপনি আমি এখানে ভাই যিনি আছেন সবাই ছোটবেলায় একটা পাড়ার খেলার মাঠে যেতাম। পাড়া মাঠে খেলা মাঠে গেলে সব ভাই অন্যরা বিভিন্ন বয়সে মানুষ দিয়ে সেখান থেকেই তো কমিউনিটি তৈরি হতো। আবার এক পাড়ার মানুষজন এক স্কুলে যেত, স্কুলে গেলে বাবা মা থেকে শুরু করে সবাই একে অপরকে চিনত। কমিউনিটির ধারণাটাকে আমরা শহরে এমনভাবে ভেঙে ফেলেছি যে আমরা যেটা প্রথমে বললাম যে নেক্সট মানুষকে চিনি না, বিপদে আপনার প্রতিবেশী আপনার কাছে এগিয়ে আসবে না, কেন তার সাথে আপনার বছরে একবার দেখা হয় না, কথা হয় না, সে আপনাকে ওন করে না। তাহলে এই যে প্ল্যানিং করে কারা এই শহরটাকে বাণিজ্য বানালো, এই যে কর্পোরেটাইজেশন যেটা বলা হয়, সারা পৃথিবীতে শহরটাকে এমনভাবে কর্পোরেট করে ফেলা হয়েছে, এখানে নাগরিক একটা বিচ্ছিন্ন। তাহলে আমাদের প্ল্যানিংয়ের এই বেসিক জায়গাটা যদি সংশোধন না করি, পৃথিবীর কোনো শহর টিকবে না, বুঝতে পারছেন? তাহলে এই যে এখন আমরা কি প্ল্যান করতে করতে আমরা আল্ট্রা মডার্ন প্ল্যানিংয়ে কী করি, আমি একটা বিশাল একটা 15 তলা অ্যাপার্টমেন্ট বানাবো, নাম দিচ্ছে গেলে কন্ডোমিনিয়াম, তার ছাদের মধ্যে একটা সুইমিং পুল, একটা ছোট্ট প্লে জোন, এটা নাম হচ্ছে খেলার মাঠ। এবং সেখানে কি হোমোজিনিয়াস সোসাইটি ছাড়া সে কাউকে চিনে না, মানে সেই বিল্ডিংয়ে যদি সেই প্লে জোনটা তো খেলার মাঠের বিকল্প না, তো সেখানে গেলে সে একই রকম মানুষকে দেখবে। তাহলে সমাজ কমিউনিটি বলতে আপনি গরিব হতে পারেন, আপনার মধ্য আয়ের মানুষ, মানে উচ্চ আয়ের মানুষ, সবাই মিলে কিন্তু কমিউনিটি হয়। তাহলে এই যে আমরা সেক্লুডেড কমিউনিটি, এমনকি আগে যখন রাজুক মানে বিভিন্ন ধরনের প্রকল্প করতো, এমনকি সরকারি আবাসন প্রকল্প করতো, তখনই কিন্তু সেইখানে সেই সরকারি প্রকল্পের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস সবাই কিন্তু একই বাউন্ডারিতে একটা কমপ্লেক্সে থাকতো। এখন রাজুকে গেলে দেখবেন সচিবদের আলাদা একটা কম্পাউন্ড, ফার্স্ট ক্লাসদের আলাদা একটা মানে এক্সক্লুসিভ কম্পাউন্ড, সেখানে তারা একদম কমিউনিটির ধারণাটা যেটা আমরা ভেঙে ফেলেছি, সেখান থেকে মানে আপনার ভূমিকম্প হলে একটা কমিউনিটি তৈরি হবে, এটা অ্যাবসার্ড। তাহলে কমিউনিটি লাগলে আপনার পুরো প্ল্যানিংটাকেই ঘুরে সাজাতে হবে, যেখানে আগের মতো, যেখানে আগে যে কারণে কমিউনিটি ছিল, এখন কেননা এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। খুঁজলে তখন আপনি ধীরে ধীরে তখন আস্তে আস্তে তাহলে নতুন পরিকল্পনা, নতুন শহরগুলো যেখানে হবে, শহর যেখানে এক্সপ্যান্ড করবে, সেখানে কিভাবে কমিউনিটি বিল্ড করা যায় সেই জায়গাগুলো তৈরি করতে হবে। আর ভলান্টিয়ার কথা যেটা বলছিলেন, আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু কমিউনিটি ভলান্টিয়ার এমনিতে কিন্তু তৈরি করাও আছে, কিন্তু সেই কমিউনিটি ভলান্টিয়ার কারা, সেটা আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আমি তাকে চিনি না, তিনিও আমাকে চিনেন না, তাহলে এই দূরত্বটা রয়ে গেছে। তাহলে এখন আমাদের একটা কমিউনিটির মধ্যে যেই ধারণা তৈরি করে কমিউনিটি ভিত্তিক মোবিলাইজেশন, শুধুমাত্র আপনার হচ্ছে যে এই দুর্যোগের জন্য না, আপনি মোবিলাইজেশনটা দরকার আপনার খেলার মাঠটা ক্লাবের কাছ থেকে উদ্ধার করতে হবে, কমিউনিটিকে লাগবে, বুঝতে পারছেন? আপনার পাড়ায় যেখানে সেখানে ময়লা জমে, তাহলে কমিটি দরকার, যে যার ময়লাগুলো একটা নির্দিষ্ট লোকেশনে ফেলবেন। তাহলে এই কমিউনিটি তৈরি করতে পারলে সেই কমিউনিটি আপনার যে কোনো দুর্যোগে কি করতে হবে তাদের ট্রেন আপ করেন, তারা তখন দুর্যোগের সময় এক অপরকে ফিল করবে, এবং সেটা নিয়ে আপনি যে কোনো অগ্নিকাণ্ড হোক বা ভূমিকম্প হোক আপনি তাকে মোকাবেলা করতে পারবেন। একদম 1 মিনিটের জন্য শুনতে চাই, এরপরে সেখানে যাব, হাতে খুব সময় নেই। আগামী আশা করছি আমরা জাতীয় নির্বাচন খুব নিকটে, অনেক কিছুই সংস্কার দেশের কথা আমরা বলি, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় যাবেন, আপনার জায়গা থেকে কি মনে করেন যে এই যে সমাজকে তার আগের জায়গায় ফিরিয়ে দেয়া, মানে একটা কল্যাণমূলক রাষ্ট্র করার, এইগুলো সকল রাজনৈতিক দলের ম্যানিফেস্টে থাকা উচিত, অথবা কমিটমেন্টের জায়গাটায় তাদের থাকা উচিত? যে আপনি যদি মানে গত যখন বছর গণ অভ্যুত্থান হলো, তারপরে আমরা যেই পরিমাণ আশাবাদী হয়েছিলাম, কিন্তু এই গত 1.5 বছরে কিন্তু আমাদের আশার জায়গাটা অনেকটুকু দুর্বল হয়ে গেছে। কারণ আমরা দেখেছি সেই পুরাতন সিস্টেমে দাঁড়িয়ে আছে, পুরাতন রাজনীতি, পুরাতন ব্যুরোক্রেসি, যেখানে জনগণ নগণ্য। তাহলে এই প্রিমাইজে দাঁড়িয়ে আশাবাদী হওয়ার মতো খুব বেশি উপকরণ নাই। কিন্তু যতটুকু রয়ে গেছে গণ অভ্যুত্থানে, যতটুকু রেশ, সামনে যেই সরকারই আসুক, সে যদি আবারও শেখ হাসিনা সরকারের মধ্যে ভুল করতে থাকে, তাহলে কিন্তু তাকেও কিন্তু আরেকটা গণ অভ্যুত্থান ফেস করতে হবে। সেই আশাবাদের জায়গাতে আমরা বিশ্বাস করি রাজনীতিবিদদেরকে আমাদের জনগণের মুখোমুখি একসময় হতেই হবে, এই জন্য যেন তারা ঠিক থাকে। অনেক ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আসি। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ কোথায় কোথায় আসলে লাগাতে বলছেন, আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে এখন এই মুহূর্তে আসলে আমাদের টক অফ দি কান্ট্রি হচ্ছে ভূমিকম্প প্লাস অন্যান্য যে কোনো দুর্যোগ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আগে আতঙ্কিত থাকবেই, আতঙ্ক ভিতরে থাকুক, বাট
আমি আতঙ্ক হয়ে যে আমি আমার যে যতটুকু কাজ এটা করব না, এটা ঠিক না। আপনারা কি প্রশিক্ষণ দিচ্ছেন? আমরা এই প্রশিক্ষণের কথাই বলতে যাচ্ছিলাম যে মানে এই ভূমিকম্পের পরে আপনারা নতুন করে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? নতুন করে না, আমাদের আসলে এটা চলমান একটা প্রক্রিয়া, তবে আমাদের এটা বেড়েছে। এটা একটা ভালো দিক যে আমরা স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে অফিস বিভিন্ন সংস্থা থেকেও আমাদের কাছে প্রচুর চিঠি আসছে এবং আমরা নিরলস কাজ করছি যে এই প্রশিক্ষণের বিষয়টা। আমাদের দর্শকদের সাথে রেখেই কিন্তু আপনাকে একটা কিছু বলছি, তা হচ্ছে যে আগে কিন্তু স্টুডেন্টদের জিজ্ঞেস করলে বলতো আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আপনি জানেন কিনা যে এখন নতুন প্রজন্মকে যদি জিজ্ঞেস করা হয় 5 জনের 2 জন পাবেন যে বলবে যে আমি ফায়ার ফাইটার হব। এটি আপনাদের প্রতি ভালোবাসার, সেই জায়গা থেকে আপনারা আপনাদের সীমাবদ্ধ জায়গা থেকে আপনারা তাদের নিয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা এই সমাজ গড়তে, যতটুকু প্রশিক্ষণ দেওয়া যায় আরো? অবশ্যই আমরা আসলে এটা খুবই ভালো একটা দিক যে অ্যাটলিস্ট আমাদের নতুন প্রজন্মটা মানে তারা চাচ্ছেন, তারা বুঝছেন। কারণ আপনি বাইরের কান্ট্রিতে যাবেন যে একজন রেস্কিউয়ার তাকে কিন্তু প্রচুর পরিমাণে সম্মান দেওয়া হয়, নট লেস দেন এ মিলিটারি পারসন। এখন এরকম আসলে আমাদের সব জায়গায় উচিত হবে বিষয়টি প্রমোট করা এবং অ্যাট দি সেম টাইম আমরা দেখেছি আমাদের অন্যান্য সংস্থাও যেভাবে মানে এক্সপান্ড করেছে, আমাদের ফায়ার সার্ভিস কিন্তু এভাবে এক্সপান্ড করে নাই। সুতরাং আমরা যদিও খুবই আশাবাদী যে আশা করি আমাদের যে নতুন টিউএনডি যেটা পাস হবে এটাতে স্ট্রেট ওয়ে আমাদের ডবলেরও বেশি সব দিক থেকে আমরা আশা করছি যে অনেক মজবুত হব। এবং আসলে বাংলাদেশকে নিরাপদ করার জন্য এই 18 কোটি জনসংখ্যার জন্য কিন্তু আমাদের যে 14,000 আমাদের জনবল রয়েছে এটা আসলে খুবই মিগার অ্যামাউন্ট, এটা আসলে মানে খুবই অ্যাবসার্ড বলা যায়। তারপরেও আমরা কিন্তু ভলেন্টিয়ার এবং অন্যান্য যে যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এরাই কিন্তু আমাদের মূল শক্তি, এই যে নতুন প্রজন্মই কিন্তু আমাদের মূল শক্তি। সুতরাং আমরা অবশ্যই চাইবো যে, এবং আরেকটু বলে রাখি যে আমাদের কিন্তু পাঠ্যক্রমে বিভিন্ন প্রাইমারি লেভেলে মাধ্যমিক লেভেলে কিন্তু অলরেডি আমরা এটা লিখেছি এবং এই বছরেই মাধ্যমিক প্রাইমারি লেভেলে শুরু হচ্ছে এবং মাধ্যমিক লেভেলেও আমাদের বিভিন্ন সাবজেক্ট 2 পাতা 3 পাতা করে থাকবেই। সুতরাং আমরা কিন্তু একদম রুট লেভেল থেকেই আমরা চাচ্ছি যে এই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়গুলিতে সবাই যেন আস্তে আস্তে থেকে ইন হয়। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মনে আছে নিশ্চয়ই সেই করোনাকালের কথা। জীবনে যদি আবার বেঁচে থাকি তাহলে আমি আর খারাপ থাকবো না, জীবনে যদি আবার বেঁচে থাকি সব বিলিয়ে দিব, এরকম অসংখ্য কিন্তু আমরা ওয়াদা করেছিলাম, নিজের সাথে পালন করিনি। জীবনে হয়তো এক মহামারী থেকে বাঁচতে পারি, কিন্তু এরকম দুর্যোগ হলে কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই। সুতরাং নিজের আত্মহত্যার পথ নিজে বেছে নেবেন না, সচেতন হন এখনই। আসুন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।